এখানে আমি বলি, মূল কথা আপনার হচ্ছে যেটা খেয়াল রাখতে হবে যে অ্যাকিলিস এবং আগামেমনন এই দুটা ক্যারেক্টার কেন লাগবে। এটা হচ্ছে এই যে হোমারের যে ইলিয়াড, হ্যাঁ, ইলিয়াড এবং আগামেমনন পরের যেই আপনার ক্লাসিক্সের যে পরের টেক্সট আগামেমনন, এই দুটা কিন্তু অনেকটা কানেক্টেড। বলতে পারেন যে ইলিয়াডের ঘটনার সাথেই আগামেমননের ঘটনার একটা কানেকশন আছে, মানে এই যে দুইটা টেক্সট আপনাদের হচ্ছে ক্লাসিক্স অ্যান্ড ট্রান্সলেশনে 5টা টেক্সট আছে। ফার্স্ট টেক্সটে হচ্ছে এই যে ইলিয়াড, হ্যাঁ, সেকেন্ড টেক্সটের নাম হচ্ছে আগামেমনন, থার্ড হচ্ছে আপনার ওই যে ফ্রক্স, তারপর ওই যে ফেডরা, তারপর আরেকটা হচ্ছে যেন কি কি যেন একটা, যাই হোক। তো সেই হিসাবে এই 5টার মধ্যে 2টা হচ্ছে কানেক্টেড, আগামেমনন আর ইলিয়াড। হ্যাঁ, তো এই আগামেমনন হচ্ছে গিয়ে যেমন ইলিয়াড, হোমারের যে ইলিয়াড, যে আপনার মানে হোমারের যে ইলিয়াড নামে যে, এটা কিন্তু একটা এপিক পয়েম, এটা কিন্তু কোনো মানে ড্রামা না, এটা একটা এপিক পয়েম। হ্যাঁ, তো এই এপিক পয়েমের একটা হচ্ছে, এপিক পয়েম মানে তো আশা করি বোঝেন যে একটা ডিটেলস কবিতা, একটা বড় কবিতা। হ্যাঁ, তো এই কবিতার হচ্ছে একটা আর কি ক্যারেক্টার হচ্ছে আগামেমনন, এবং এই আগামেমনন নিয়ে আপনার পরবর্তী যে টেক্সটটা সেটা আসবে। তো যাই হোক, প্রথমে দেখেন অ্যাকিলিস হচ্ছে কি একটা গ্রেট ওয়ারিয়র ছিলেন, তাও আবার গ্রিকের। হ্যাঁ, আর আগামেমননও কিন্তু গ্রিকের হচ্ছে লিডার ছিলেন, এই একটা বিষয়। এখন অ্যাকিলিসের সাথে আগামেমননের একটা যুদ্ধ বাজে, যুদ্ধ না অ্যাকচুয়ালি দ্বন্দ্ব বলতে পারেন, তারা কিন্তু দুজনের গ্রিকের, তাই না, দুজনের গ্রিকের, কিন্তু এদের দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট বলতে একটু মনোমালিন্য টাইপের, সরাসরি কোনো যুদ্ধ না। তো যেটা হয়, আগামেমনন হচ্ছে উনি তো এক দেশের রাজা, হ্যাঁ, প্লাস বীর যোদ্ধা, আর অ্যাকিলিস হচ্ছে গিয়ে বীর যোদ্ধা ছিল। আর অ্যাকিলিসই হচ্ছে আরেকটা, অ্যাকিলিসের একটা ছিল, গুণ ছিল, ও হচ্ছে কোনো একটা দেবীর ছেলে ছিল। তো সেই হিসাবে অ্যাকিলিসের পা এরকম একটা বিখ্যাত কি যেন ছিল, মানে আমাদের আগের ইয়ারে, আমার এক্সাক্ট নামটা মনে নাই। তো অ্যাকিলিস হচ্ছে গিয়ে ওই যে গডেজের ছেলে, সেই হিসাবে ওই গডেস হচ্ছে চেয়েছিল তার ছেলেকে, অ্যাকিলিস হচ্ছে মানুষ এবং গডেস দুইজনের মিশ্রণে আর কি ওর জন্ম। তো যেহেতু মানুষের জন্মেও হয়েছে, ওর বাবা মানুষ, সেই হিসাবে হচ্ছে ওর মানে ও তো মরণশীল। তো ওর মা চেয়েছিল যেন ও না মারা যায়, যেন অমর হইতে পারে ওর মায়ের মতো, ওর মা যেহেতু গডেস। তো ওর মা করেছিল ওকে এই যে মানে যে জিউস, গ্রেট, যে মানে ওদের যে সবচেয়ে বড় দেবতা, হ্যাঁ, সে জিউসের কাছে প্রার্থনা করেছিল যে আমার ছেলেকে আমি কীভাবে অমর করতে পারি। তখন ওই জিউস বলছিল যে ওর ছেলেকে একটা ওই একটা সাগরের নাম বলছিল, যে ওই সমুদ্রের পানিতে গিয়ে যদি হচ্ছে মানে ডুবিয়ে নিয়ে আসে, তাহলে তার ছেলে অমর হয়ে যাবে। তো তখন তো অ্যাকিলিস খুবই ছোট ছিল। তো অ্যাকিলিস ছোট থাকার কারণে তার মা কী করে, পায়ের গোড়ালিতে ধরে তাকে একটা পানির মধ্যে আর কি চুবিয়ে আর কি নিয়ে আসে। হ্যাঁ, তো ওই সময় যে পায়ের গোড়ালিতে, এটা নিয়ে একটা মুভি আছে তাই না? মুভি আছে, প্লাস আমাদেরই একটা টেক্সটও ছিল, সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার একটা টেক্সট ছিল এই অ্যাকিলিস নিয়ে, একটা ছিল, আমার এক্সাক্ট এখন নামটা মনে পড়তেছে না, আমাদের লিটারেচারে এটা নিয়ে একটা টেক্সটও আছে। তো যেটা হয় পরে, এই অ্যাকিলিসের যেহেতু ওই যে পায়ের গোড়ালিতে তো ওর মা ধরে রাখছিল, এই কারণে পায়ের গোড়ালিটুকু ছাড়া তার পুরো শরীর হচ্ছে অমর হয়ে যায়, মানে তার পুরো শরীরে যে কোনো জায়গায় আঘাত লাগলে সে মারা যেত, যাবে না, তার আঘাতটা লাগতোও না, রিপেয়ার হয়ে যেত। শুধুমাত্র ওই তার একটাই দুর্বল পয়েন্ট ছিল যে তার পায়ের পাতা যদি আঘাত লাগে তাহলে সে মারা যাবে। তো এক সময় শেষ সময় গিয়ে মানে ওইভাবে এই জন্য বীর যোদ্ধা ছিল, কারণ ও তো অমর, ওকে কেউ মারতে পারতো না। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কোনো একদিন হয়তো ওর এই দুর্বলতাটা কেউ একজন জেনে ফেলে এবং সে মারা যায়, ওর পায়ে আঘাত লেগেই ও মারা যায়, পায়ে তীর বেঁধার পরে। তো যাই হোক, এইগুলো আমাদের ফ্যাক্ট না, এখানে আমাদের ফ্যাক্ট হচ্ছে যে অ্যাকিলিস, তো বুঝতেই পারছেন সে যেহেতু একটা গডেজের ছেলে এবং সে বলা যায় প্রায় অমর, হ্যাঁ, আধা মানব বা আধা গড বলা যায়। তো সেই হিসাবে সে খুবই পাওয়ারফুল ছিল এবং খুবই পাওয়ারফুল একটা ওয়ারিয়র ছিল, যোদ্ধা ছিল। আর পরবর্তী যে আমাদের ক্যারেক্টার আগামেমনন, দুজনে কিন্তু গ্রিক ওয়ারিয়র। হ্যাঁ, আগামেমনন হচ্ছে গ্রিক ওয়ারিয়র, কিন্তু আগামেমনন হচ্ছে সাথে সাথে উনি হচ্ছে কিংও ছিলেন। তো তবে ওনার এখানে একটা মানে আগামেমননের একটা খারাপ গুণ হচ্ছে কি, একটু মেয়েবাজি টাইপের একটা স্বভাব ছিল। অবশ্য কিংদের এটা খারাপ গুণ না, কিংরা এরকমই করে যে তাদের যেখানেই যায় মানে থাকেই, অনেক নারী তাদের সাথে থাকে, এটাই স্বাভাবিক। তো সেই হিসাবে যেটা হয়েছিল যে আগামেমনন যখন যুদ্ধে যায়, এই আচ্ছা, আরেকটা বিষয়, যখন কোনো একটা এলাকা তারা জয় করে, আগের নিয়ম এরকম ছিল, হ্যাঁ, ধরেন আমরা যুদ্ধ করলাম, যুদ্ধ করে একটা এলাকা জয় করতে পারলাম, তখন সেই এলাকার সমস্ত সম্পদ প্লাস নারীদের হচ্ছে বন্দি করে, যে যারা জয় করলো ওই এলাকাটা, তারা হচ্ছে নিয়ে আসে।
মানে নারীদেরকেও তখন সম্পদ হিসেবে বিবেচনা করা হতো। দামি দামি সম্পদের সাথে নারীদেরকেও নিয়ে আসা হতো, হ্যাঁ, মানে যুদ্ধ জয় করা এলাকার থেকে। তো ওরা মিলে যখন যুদ্ধ করতেছিল ট্রয় নগরীর সাথে, তখন হচ্ছে ট্রয়ের একটা অংশকে যখন ওরা মানে জয় করতে পারছে, ওই অংশের মানে ইয়ার সাথে সাথে একটা মেয়েকেও তারা হচ্ছে যুদ্ধের উপহার হিসাবে নিয়ে আসে। কিন্তু ওই যুদ্ধটায় আকিলিসের ভূমিকা ছিল প্রধান, এবং আকিলিস হচ্ছে ওই মেয়েটাকে যে একটা মেয়ে হিসাবে নিয়ে আসে, অনেক মেয়েকেই আনছে, তো একজন মেয়েকে হচ্ছে আকিলিস নিজের জন্য সিলেক্ট করে। আকিলিসের ওই মেয়েটা তার নিজের মানে সে নিয়ে আসে তার যুদ্ধ উপহার হিসাবে, হ্যাঁ। তো ওই মেয়েটা তার সাথে থাকে, কিন্তু আগামীমনন কী করে, তার কাছে তো অবশ্যই অনেক মেয়ে ছিল, কিন্তু তার ওই মেয়েকেই ভালো লাগে, যে হচ্ছে আকিলিসের ওই যে গিফট যেটা তার দিকে নজর পড়ে, সে হচ্ছে আকিলিসের থেকে ওই মেয়েটাকে চায়। এখন আকিলিস আবার ব্যাপারটা কি, সে যেহেতু এই মেয়েকে মানে তার ওয়ার প্রাইজ হিসাবে নিয়েছে বা তার গিফট হিসাবে নিয়েছে, তো সে তো এটা দিবে না, তার কাছে এটা সম্মানের একটা বিষয়। আর তাছাড়া সে কিছুটা ভালো মানুষ ছিল, তার মেয়েটার প্রতি একটা মানে হয়তো কিছুটা ভালোবাসাও ছিল, সে মেয়েটাকে দিতে চায় নাই। তো এখন আকিলিস তো একটা যোদ্ধা, কিন্তু আগামীমনন হচ্ছে সে যোদ্ধার পাশাপাশি একজন কিং, তার ক্ষমতা বেশি। সে কী করে, ক্ষমতা দিয়ে ওই মেয়েকে সে ঠিকই নিয়ে নেয়, কেড়ে নেয় আর কি আকিলিসের থেকে। তখন আকিলিস হচ্ছে কিছু বলতে পারে না, যেহেতু তার ক্ষমতা কম। কিন্তু আকিলিস সরাসরি কিছু না বলতে পারলেও সে কী করে, খুবই কষ্ট পায়, এবং তার মনে হয় যে তার সম্মানে আঘাত লাগছে, এবং সে এই যুদ্ধ থেকে হচ্ছে নিজেকে সরায় নেয়, যে থাক, এই যে ট্রয় আর গ্রিকের যে যুদ্ধ, এই যুদ্ধে হচ্ছে আমি থাকবোই না, আমি বরং মানে সে হচ্ছে যুদ্ধ থেকে মুখ ফিরে আনে, সে তার তাঁবুতেই বসে থাকে। তো এমন অবস্থায় কি হয়, যেহেতু আকিলিস একটা বড় যোদ্ধা, সে যখন যুদ্ধ থেকে মুখ ফিরে নেয়, তখন এই গ্রিকদের যে অন্যান্য যারা আছে, আগামীমনন থেকে শুরু করে বাকি যারা আছে, তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ তখন ট্রয়ের সাথে এরা মানে ট্রোজানদের সাথে এরা ভালোভাবে পেরে উঠতেছিল না। তো এই নিয়ে খুব ঝামেলা হয়, এবং এর মাঝখানে আরেকটা কাহিনী হয়। আকিলিসের যে ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, হ্যাঁ, তার নাম হচ্ছে গিয়ে এই যে প্যাট্রোক্লস 7 নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন, প্যাট্রোক্লস। এই প্যাট্রোক্লস ছিল হচ্ছে আকিলিসের ক্লোজ ফ্রেন্ড। তো এই প্যাট্রোক্লস হচ্ছে গিয়ে তখন, যেহেতু আকিলিস যুদ্ধে যায় নাই, তো ওই সময় তো ট্রোজানরা খুবই পাওয়ারফুল হয়ে ওঠে এই একটা দুর্বলতায়। তখন প্যাট্রোক্লস হচ্ছে মারা যায়, তাও আবার কার হাতে, এই হেক্টরের হাতে মারা যায়। হেক্টর হচ্ছে গিয়ে প্যারিস। আচ্ছা, আপনি কি আগের ঘটনা জানেন? ওই যে হেলেন, বিশ্ব সুন্দরী হেলেনকে নিয়ে হচ্ছে প্যারিস, ওই যে হেক্টর হেলেনকে নিয়ে চলে যায়, পালিয়ে যায়। না, হেক্টর না, প্যারিস হচ্ছে পালিয়ে যায়। প্যারিস পালিয়ে যায়, আর প্যারিস হচ্ছে গিয়ে কিং প্রায়ামের ছোট ছেলে, আর কিং প্রায়ামের বড় ছেলে হচ্ছে হেক্টর। প্যারিস তো পলাতকই থাকে, কিন্তু ওই যে হেক্টর হচ্ছে গিয়ে এই যুদ্ধে হচ্ছে লিড দেয় হেক্টর, কিং প্রায়ামের। হেক্টরে বেশি লিড ছিল, যেহেতু বড় ছেলে, এবং সে তখন মানে ওইখানকার রাজপুত্র। তার এই মানে মূলত তো হেলেনকে বাঁচাতে গিয়ে তারা যুদ্ধটা বাধায়, তাই না, হেলেনকে উদ্ধার করতে গিয়ে। আর যেহেতু উদ্ধার করতে গিয়ে আক্রমণ চালায়, সেই জন্য তার এলাকা আবার সুরক্ষিত করার দায়িত্ব হিসাবে হেক্টর এখানে মানে প্রধান লিডে থাকে, ট্রোজানদের বা ট্রয় নগরীর প্রধান লিডে থাকে হেক্টর, মানে মানে প্যারিসের বড় ভাই। তো হেক্টর কী করে, ওই যে অ্যাকিলিসের যে ক্লোজ ফ্রেন্ড প্যাট্রোক্লস, তাকে মেরে ফেলে। তো মেরে ফেলার পরে, কেন মেরে ফেলে, কারণ অ্যাকিলিস যেহেতু যুদ্ধে যায় নাই, যুদ্ধে না যাওয়ায় তার একটা হচ্ছে দেহ রক্ষা, ওটা কি বলে, বর্মানা যেন কি থাকে না, ওই যে ওদের একটা ড্রেস থাকে আর কি, লোহার ড্রেস অনেকটা বলতে পারেন। তো ওই লোহার ড্রেসটা, অ্যাকিলিসের ড্রেসটা ছিল গড গিফটেড একটা ড্রেস, মানে ওর মা হচ্ছে ওইটা ওই ইয়া থেকে নিয়ে আসছিল, গডদের কাছে প্রার্থনা করে ওই ড্রেসটা বানিয়েছিল। তো ওর যেই দেহ রক্ষা যেই ইয়াটা, মানে পুরা গেট আপটা, পুরো ড্রেস না অ্যাকচুয়ালি, টোটাল গেট আপটাই বলতে পারেন যে হচ্ছে আলাদা ছিল, সবার থেকে আলাদা ছিল, এবং ওইটা সবাই চিনতো যে এটা আকিলিসের, হ্যাঁ। এবং ওইটা দেখে সবাই ভয় পাইতো যে এটা তো গড গিফটেড এবং এর সাথে পারা যাবে না। তো যেহেতু আকিলিস যাচ্ছিল না যুদ্ধে, তখন গ্রিকদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন করে কি, এই যে আকিলিসের ফ্রেন্ড প্যাট্রোক্লস, সে আসে আকিলিসের কাছে এবং বলে যে তুমি চলো যুদ্ধে, অনেক বোঝায়, কিন্তু না, আকিলিস যাবেই না, সে মন খারাপ করে বসে থাকে। তখন এই প্যাট্রোক্লস বলে যে তুমি যদি নাই যাও, তাহলে তুমি তোমার ওই পোশাকটা হচ্ছে মানে ওই বর্মা যেটা, ওটা হচ্ছে মানে শোনা যায় না, শোনা যাচ্ছে না,
শোনা যাচ্ছিল না, এই যে এখন আবার শোনা যাচ্ছে। আচ্ছা, প্যাট্রোকলস হচ্ছে তখন এই আকিলিসের কাছে বলে, মানে আকিলিসের কাছে তার ওই যে ড্রেস যেটা ওইটা মানে তার ওই ড্রেসটা চায়। হ্যাঁ, তারপরে মানে আকিলিস নিজে তো যায়নি, তো তার ফ্রেন্ডকে ওই ড্রেসটা দিয়ে দেয়। তো যেহেতু তার ফ্রেন্ড প্যাট্রোকলস তার ড্রেস পরে যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, সেহেতু সবাই তাকে আকিলিস মনে করে, এবং আকিলিস মনে করেই হচ্ছে ওই মানে হেক্টর তাকে আক্রমণ করে এবং হেক্টর তাকে মেরে ফেলে। এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে শুধু মেরেই ফেলে নাই, এই যে প্যাট্রোকলসের যেই মানে বডিটা নিয়েও হচ্ছে, মানে ওরা তো অ্যাকচুয়ালি ভাবে যে সবচেয়ে বড় যোদ্ধাকে মানে অমর যে তাকেই মেরে ফেলছে, তো ওরা জয় অলরেডি পেয়ে গেছে, অনেক আর কি উল্লাসও করে হেক্টর। এখন আকিলিস যখন এই খবরটা পায় তখন আকিলিসের অবস্থা কী হয় চিন্তা করেন। সে প্রথমত তার ওই যে মেয়েটাকে সে চেয়েছিল, তার মানে তার হচ্ছে ওয়ার প্রাইস ছিল যে মেয়েটা, হ্যাঁ, সেই মেয়েটাকেও সে হারাইল, আগামীন নিয়ে গেল। আবার তার যে ক্লোজ ফ্রেন্ড, সেই ক্লোজ ফ্রেন্ডও মারা গেল, তার কারণেই মারা গেল বলা যায়। তো এই দুইটা বিষয় নিয়ে আকিলিস একদম রাগে ক্ষোভে ফেটে পড়ে যে আমি কি করলাম, মেয়েটাকেও হারাইলাম, আমার বন্ধুকেও হারাইলাম। পরে সে আবার একদম খুবই মানে রেগে গিয়ে যুদ্ধে জয়েন করে এবং হেক্টরকে খুব বাজেভাবে মেরে ফেলে। এমনভাবে মারে যে মারার পরে ওর রাগ কমতেছিল না, ও হেক্টরের যে দেহ ওটা মানে ইসের সাথে মানে ওই যে ঘোড়ার সাথে বেঁধে পুরা রাস্তা হচ্ছে এরকম করতে থাকে, মানে টেনে নিয়ে যেতে থাকে খুব বাজেভাবে। মানে ইভেন ও চাচ্ছিল যে হেক্টরের দেহটা ও দিবে না, বডিটা দিবে না, হেক্টরের বডিটা কোনোভাবে ও হচ্ছে সৎকার করতে দিবে না, এরকম এতটা ক্ষোভ ছিল ওর অ্যাকিলিসের। তো এভাবেই শেষ পর্যন্ত কিন্তু অ্যাকিলিসের কারণে আবার এই যুদ্ধটা জয়লাভ করে গ্রিকরা। অ্যাট লাস্ট কিন্তু গ্রিকরাই জয়লাভ করে এবং ট্রোজানরাই হেরে যায়, যেহেতু হেক্টর মারা যায়। এবং পরবর্তীতে হেক্টরের বডি ফেরত পেতে হচ্ছে হেক্টরের যে বাবা কিং প্রায়াম, সে এসে আকিলিসের কাছে অনেক রিকোয়েস্ট করে, হাতে পায়ে ধরে তারপর তার বডি নিয়ে যায়। তো শেষ পর্যন্ত ট্রোজানরাই হেরে যায়। কিন্তু মাঝখান দিয়ে এই যে কাহিনিগুলো হয়, তা কাহিনিগুলোর মূল কাহিনী মানে মূল যেই ফ্যাক্টরটা, এটা ছিল মূলত ওই আকিলিস এবং আগামেমনন, এদের দুইজন যে একটা দ্বন্দ্ব হয়, ওই যে মেয়ে নিয়ে এই দ্বন্দ্বটা থেকেই মূলত কাহিনিটা আগায়। এবং এই কাহিনীর যে একটা মানে শেষে যে ধরেন হেক্টরের এত মর্মান্তিক একটা মৃত্যু বা প্যাট্রোক্লোস একটা মর্মান্তিক একটা মৃত্যু, এই বিষয়গুলো হয়, বা ট্রোজানদের যে মানে কি বলে ট্রোজানরা যে হেরে যায়, এই বিষয়টাও সবটাই হয় ওই ঘটনাটাকে কেন্দ্র করে। আচ্ছা, তাহলে ওই মানে এই যে হেলেন এবং প্যারিসের যে কাহিনী মানে আমাদের টেক্সটে উপস্থিত আছে না, ওটা উজ্জ্ব আছে আগে? আচ্ছা, এটা তো অ্যাকচুয়ালি এগুলো তো গ্রিক মাইথোলজি। হ্যাঁ, এখন গ্রিক মাইথোলজি তো ধরেন গ্রিক মাইথোলজি পুরোটা তো এখানে নাই, এখানে হচ্ছে এই ঘটনাটুকু আছে তাই ইলিয়াডের মধ্যে। এখন গ্রিক মাইথোলজি আপনাকে মোটামুটি একটা ধারণা নিতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি একটু জাস্ট শর্টলি আপনাকে বলি যাতে আপনি একটা ধারণা রাখেন যে কীভাবে হেলেনের সাথে কী হইল। তো হেলেন তো ছিল মূলত জিউসের মেয়ে, হেলেনের মা ছিল হচ্ছে একটা মানে সাধারণ মানুষ, কিন্তু হেলেনের বাবা হচ্ছে জিউস। আর জিউসের ব্যাপারে একটা নোংরা তথ্য হচ্ছে এই যে জিউসের মনে হয় 1000 খানেক বা তারও বেশি মানে বউ ছিল, বউ না আর কি, মানে মেয়ে মহিলার সাথে তার বাচ্চা কাচ্চা হয়েছে, কারণ সে সবচেয়ে বড় দেবতা, তাই সে যেই নারীকে ইচ্ছা পছন্দ করতো এবং তার সাথে সে বাচ্চা জন্মাইতো, এরকম হচ্ছে একটা অবস্থা। তো তার অগণিত বাচ্চা কাচ্চা ছিল, সে হয়তো বা সবার নামও জানে না। তো এই যে আগামেমনন যে আপনি একটু আগে পড়লেন, আগামেমনন, হ্যাঁ, আগামেমনন হচ্ছে গিয়ে এই হেলেনেরই আরেক বোন ক্লাইটোমিনিস্ট্রা। হ্যাঁ, তার হচ্ছে ক্লাইটোমিনিস্ট্রা হচ্ছে হেলেনের আরেক বোন বা জিউসের আরেকটা মেয়ে। তো এই হেলেনের এই ক্লাইটোমিনিস্ট্রা হচ্ছে আগামেমননের মানে ওয়াইফ আর কি। ক্লাইটোমিনিস্ট্রা হচ্ছে আগামেমননের ওয়াইফ। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মানে এগুলো আপনারা আবার ওই যে আগামেমননের যে বিষয়টা, ওগুলো পরবর্তী যে আগামেমনন নামে যে টেক্সট আছে ওইটা ডিটেলস জানতে পারবেন। আপাতত যেটুকু আপনার লাগবে যে হেলেন কীভাবে কী হইলো। তো হেলেনেরও একটা বিয়ে হয়েছিল একটা বয়স্ক করে লোকের সাথে, ওই নামটা এখানে আছে কি না, হয়তো এখানে সেই নামটা নাই। সেই লোকটা আবার ছিল হচ্ছে আগামেমননের ভাই, মেবি না জানি ভাই বা অথবা বন্ধু, ভাই কিংবা বন্ধু কিছু একটা।
এক্সাক্ট আমার খেয়াল আসতেছে না। আচ্ছা আমরা একটু আগামী এটা আরও ক্লিয়ারলি পাবো। যাই হোক, তো পরে যেটা হয় যে হেলেন আবার অনেক বিশ্ব সুন্দরী ছিল, এটা একটা বিষয়। আর হেলেনেরও একটু চরিত্রগত সমস্যা হয়তো বা ছিল। তার সমস্যা বলবো না আমি, সমস্যাটা কি আসলে, সে তো অনেক সুন্দরী, তাকে যে পুরুষ দেখতো সেই পুরুষে পাগল হয়ে যেত। তো আবার হেলেন আবার মানুষকে না করতে পারতো না, তো সে আবার একটু রাজি হয়ে যেত এরকম। তার জীবনে অনেক পুরুষ আসতে গেছে, এরকম একটা ব্যাপার, মানে তার মনে আর আচ্ছা আরেকটা ব্যাপার, প্যারিসের সাথে হেলেনের কীভাবে কী হইলো, এখানে আবার গডদের একটা ভূমিকা ছিল। প্যারিস যখন একদম ছোটো ছিল, জন্ম হয়, তখনই কিং প্রায়াম জানতে পারে যে তার এই ছেলেটাও যে, মানে আগেকার দিনে রাজরাজারা তো হচ্ছে ইয়া করতো, হাত দেখতো, তাই না, যে এই বাচ্চার ভবিষ্যৎ কী হবে। তো সেই হিসাবে জানতে পারে যে এই ছেলেটা অশুভ, এর জন্য হচ্ছে অনেক মানে যুদ্ধ হবে এবং এই মানে পুরাইদের সমাজও ধ্বংস হবে। এটা জানার পরে রাজা হচ্ছে গিয়ে এই মানে কী বলে, প্যারিসকে হচ্ছে মানে ফেলে দেয়। তো ফেলে দেওয়ার পরে মানে মেরে ফেলতে বলে, কিন্তু তার ওই ইয়ার মতো কাহিনী, ইদিপাজের মতো কাহিনী। তো সে তাকে হচ্ছে আর মারে না, না মেরে হচ্ছে তারে ফেলে দিয়ে আসে একটা জায়গায়। তো সেখানে সে নর্মালি একটা রাখাল হিসাবে বড় হয়। রাখাল হিসাবে বড় হতে হতে তার আবার ইনোনি নামের একটা মেয়ে যে কিনা গডেরই মেয়ে, তার সাথে তার পরিচয় হয়। ইনোনির সাথে তার প্রেম হয়, বিয়ে হয়। ইনোনি কিন্তু একজন গডেজের মেয়ে, সেও কিন্তু বড় একটা ক্যারেক্টার। কিন্তু ইনোনির সাথে বেশ ভালো ছিল প্যারিস, তাদের খুব সুখের সংসার ছিল। একদিন তারা করে কি, দুজন মিলে একটা ইয়াতে যায়, মানে একটা অনুষ্ঠানে যায়। ওই অনুষ্ঠানে যাওয়ার পরে যে হয়, ওইখানে হচ্ছে অনেক অনেক দেবী গডেজরা ছিল। তো বিশেষ করে ওই যে কি বলে, মানে কয়েকজন গডেজের মধ্যে একটা প্রতিযোগিতা হয়, স্পেশালি হচ্ছে কাদের মধ্যে, এই যে অ্যাথেনা, অ্যাপোলো, এদের মধ্যে চারজন ওখানে গডেস থাকে। তারা বলে যে কে সেরা, এটা বলতে হবে, এটা প্যারিসকে জিজ্ঞেস করে, হ্যাঁ, যে তুমি বলো যে কে সেরা। এই সময় করে কি, এক একজন তাকে আবার গোপনে নিয়ে গিয়ে এক একটা অফার করতে থাকে, যে তুমি যদি আমাকে সেরা নির্বাচন করো তাহলে আমি তোমাকে এটা দেবো, এরকম। হ্যাঁ, ধরেন যে জ্ঞানের দেবী, সে বলে আমি তোমাকে অনেক জ্ঞান দিব। হ্যাঁ, এই কাহিনী নিয়ে কি আমাদের একটা কবিতা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনোনি নামের একটা কবিতা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই এই কাহিনীটা পড়ছি, মানে ওই যে এটা মানে মাথায় হালকা আছে মনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইনোনি নামের একটা কবিতা ছিল, আপনাদের থার্ড ইয়ার মেবি ওইটাই। তো যাই হোক, পরে হচ্ছে গিয়ে এরকম এক একজন এক একটা দেবী হচ্ছে এক একটা ব্যাপার ইয়া করে, যে তাকে যে এটা দিবে এটা দিবে, হ্যাঁ, তাকে সিলেক্ট হলে সেই প্রাইজ দেবে প্রাইজ দেবে। তো পুরুষ মানুষ, তার কোনো কিছুই অত ভাল লাগে না, তার শেষে গিয়ে ভাল লাগে কোনটা, যে আফ্রোদিতি, যে সুন্দরী আর কি, যে সৌন্দর্যের দেবী, সে বলে যে আমি তোমাকে সবচেয়ে সুন্দরী নারীকে পাইয়ে দিব, সবচেয়ে সুন্দরী নারীর মনে তোমার জন্য প্রেম জন্ম দিবে, এবং তোমার মনেও তার জন্য প্রেম জন্ম দেবো, যদি তুমি আমাকে সেরা নির্বাচন করো। তখন মানে সে অবাক, মানে সে যখন এটা শুনতে পায় যে সবচেয়ে সুন্দরী নারী আমি তাকে পাবো, তখন সে সবার চিন্তা বাদ দিয়ে ওই আফ্রোদিতিকে হচ্ছে সিলেক্ট করে, এবং আফ্রোদিতি তার কথা রাখে। তার মনে হচ্ছে ওই মানে হেলেনের মনে এর জন্য একটা ভালোবাসা সৃষ্টি করে দেয়, এবং এর মনে হেলেনের জন্য হয়ে যায়। একই করে প্যারিস, যেই ইনোনির জন্য মানে সে এতদিন বেঁচে ছিল বা ইনোনির সাথে ছিল, ইনোনি কী করে, সে হচ্ছে বিট্রে করে, এবং সে ওই হেলেনের সাথে তার দেখা হয়, হেলেনকে নিয়ে সে পালিয়ে চলে যায়। হেলেন কিন্তু তখন অন্য একজনের বউ ছিল, কিন্তু যেহেতু মানে এটা গডেস আফ্রোদিতি করেছে যে হেলেনের মনে প্যারিসের জন্য একটা ভালোবাসা সৃষ্টি করে দেয়, তো সেই হিসাবে হেলেন আর কিছু করার থাকে না, হেলেন ওকে ভালোবাসে, ওরা দুজন পালিয়ে যায়। এখন হেলেন কিন্তু স্বেচ্ছায় পালিয়ে যায় প্যারিসের সাথে। এখন এর মাঝখানে আরও কাহিনী আফ্রোদিতি আবার ফাঁস করে দেয়, যে তুমি আসলে এরকম এক রাজার ছেলে, তুমি হচ্ছে ওই ট্রয়নগের রাজার ছেলে, তুমি কেন এখানে পড়েছো, তুমি এখানে চলে যাও। তো সে ওখানে চলে যায়, হেলেনকে নিয়েই সে পালিয়ে চলে যায়। এই ঘটনা যখন ঘটে, তখন তো এটা তো আবার যখন রাজার বউকে নিয়ে যখন কেউ পালায়, তখন কি হয়, রাজাদের তো সম্মানহানি হয়। তখন এই আগামেমননের ভাই মেবি, তো এই কারণে তার হচ্ছে ওই সে হচ্ছে আগামেমনন এই যুদ্ধে জড়ায়, বা পুরা সবাই মিলেই, এই গ্রিকের যারা ছিল, মানে গ্রিসের যেসব রাজারা ছিল, তারা আবার এই যুদ্ধ, বড় একটা যুদ্ধ হয় ট্রয় আর গ্রিকের মধ্যে, এইভাবে যুদ্ধটা শুরু হয়। জি আপু, এই প্রেক্ষাপটটা বুঝতে পারছি। জি, আর এখানে এখন দেখেন ক্যারেক্টারগুলো আপনার যেগুলো মনে রাখতে হবে, অ্যাকিলিস মনে রাখতে হবে, আগামেমনন মনে রাখতে হবে, হেক্টর, কিং প্রায়াম, তারপর হচ্ছে হেলেন, প্যারিস, পেট্রোকুলস, তারপর দ্য গডস। এই গডসের নাম যে মানে কয়েকটা নাম একটু মনে রাখার চেষ্টা করবেন। আশা করি প্রত্যেকটা ক্যারেক্টার এখন বুঝতে পেরেছেন। আমি একটু গল্পের মতো করে বললাম যাতে আপনার সুবিধা হয়। আমি এই মুভিটাও দেখছি আপু, আমি ইংলিশ মুভিটা আমি দেখছি। হ্যাঁ, এগুলোর সবগুলো নিয়ে মুভি আছে।
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ইলিয়াড নিয়ে আর কিছু না বলি, আশা করি বুঝতে পেরেছেন। জি আপু, বুঝতে পেরেছি। এই আরেকটা কাজ করবেন, এই যে ডিটেলস সামিট একবার একটু পড়ে ফেলবেন, তাহলে হচ্ছে আপনার মানে সুবিধা হবে আর একটুখানি ডিটেলস আমরা পেতে। এবার দেখেন আমি এই যে আগামীনন নিয়ে একটু বলি। হ্যাঁ, আগামীনন রাইটার হচ্ছে কি অ্যাসকাইলাস। তো এটা কিন্তু লেখা হয়েছে ওই দ্য ইলিয়াডের অনেকটা পরে। তো এবং এটার সাথে বললাম যে এটার অনেক কানেকশন আছে, ওই আগের ইলিয়াডের অনেক কানেকশন আছে। এখন অ্যাসকাইলাস সম্পর্কে যে একটু বিস্তারিত ধারণা আছে, এটুকু আপনি নিতে পারেন। এবার আমরা ক্যারেক্টারিস্টিক চলে যাই। আগামীনন সম্পর্কে বললামই আগেই, তাও দেখেন আগামীনন হচ্ছে কিং অফ আর্গোস। আর্গোস যে একটা রাজ্য, তার রাজা। আচ্ছা, এবং আগামেমনন রিটার্নস ভিক্টোরিয়াস ফ্রম দ্য ট্রোজান ওয়ার বাট ফেসেস দ্য কনসিকুয়েন্স অফ হিজ পাস্ট। আচ্ছা, আমি এখানে আরেকটা স্টোরি বলি, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি স্টোরিটা একটু বলি যে এখানে কি হয়। এই যে আগামেমনন, তো বললাম না আগের কাহিনীতে তো আমরা দেখলাম যে আগামেমননরা যুদ্ধ মানে গ্রিকরা হচ্ছে যুদ্ধ জয় করে ফেললো, আকিলিস গিয়ে সবাইকে মেরে ফেললো, তাই না? এখন তো যুদ্ধ তো জয় করে ফেলছে, যুদ্ধ জয় করার পর অনেক বছর, এই যুদ্ধটা প্রায় মনে হয় 10 বছর বা 15 বছর স্থায়ী হয়েছিল, মানে অনেক লম্বা টাইম। হ্যাঁ, তো এই যুদ্ধটা এত লম্বা টাইম স্থায়ী হওয়ার পরে যখন তারা হচ্ছে যুদ্ধ শেষ করে বাড়ি ফিরতেছিল, তখন তাদের মনে অনেক আনন্দ ফুর্তিই ছিল। কিন্তু আগামেমনন, এটা একটা ট্র্যাজেডি। এটা কি হয়, আগামেমনন যখন বাড়ি ফিরে, তার বউ ওই যে ক্লাইটেমেনেসটা, হ্যাঁ, সে হচ্ছে একদম যেদিন হচ্ছে আগামেমনন ফিরে বাড়ি, সে আবার অপেক্ষায় ছিল যে কবে আগামেমনন বাড়ি ফিরবে। যেদিন আগামীনন বাড়ি ফেরে, সেদিনই হচ্ছে সে আগামীননকে দিয়ে মানে একটু, তখনকার দিনে একটা ক্রাইম ছিল হচ্ছে করা, ওই যে রেড কার্পেটের উপর দিয়ে হাঁটা একটা ক্রাইম ছিল। কারণ রেড কার্পেটের উপর দিয়ে যদি কেউ হাঁটে, তার মানে হচ্ছে সে, তার মধ্যে দম্ভ আছে, ওই মানে সে নিজেকে গড মনে করতেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। কারণ রেড কার্পেট শুধুমাত্র গডদের জন্যই সিলেক্টেড ছিল। তো ক্লাইটেমেনেসটা কী করে, সে তার হাজব্যান্ডকে খুব বাজেভাবে প্রলুব্ধ করে যে আপনি তো এখন অনেক মহান, আপনি এত বড় একটা যুদ্ধ জয় করে আসছেন, আপনার অবশ্যই এখন এইটা দিয়ে হাঁটা উচিত। এরকম মানে পটায় বউ মানুষ পটাইলে তো পুরুষরা এমনিতেই পটে যায়, তাকে পটায় হচ্ছে রেড কার্পেটের উপর দিয়ে হাঁটায়। যেই রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে হেঁটে সে রুমের মধ্যে ঢোকার পরেই করে কি ক্লাইটেমেনেসটা ছুরি বের করে তাকে মেরে ফেলে এবং বলে যে এত বড় একটা অন্যায় করছে সে, তো এখন তাকে মারা বৈধ। তো ক্লাইটেমেনেসটা তাকে মেরে ফেলে। এর মাঝখানে আরও কাহিনী আছে। এই যে আগামেমনন, সে যে আগের বার এত কাহিনী করলো ওই যে আকিলিসের সাথে, যেই মেয়েকে নিয়ে, সে কিন্তু ওই মেয়েকে নিয়ে মানে বাড়ি ফিরে নাই। সে যখন বাড়ি ফিরছে তখন আবার কী করছে, ওই যে প্যারিস, ওদেরই একটা মানে বোন ছিল হেক্টর প্যারিস, ওই যে কিং প্রাইমের এক মেয়ে বা ওইখানকার যে রাজকন্যা, তাকে নিয়ে হচ্ছে সে বাড়ি ফিরে। তো যখন এত বছর পর তার হাজব্যান্ড বাড়ি ফিরছে, আরেকটা মানে মেয়েকে নিয়ে ফিরছে, এটাও একটা বিষয় হইতে পারে তার মারার কারণ হিসাবে। তো যেই মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরতেছিল, ওই মেয়েটা হচ্ছে বারবার করে, মেয়েটার নাম হচ্ছে গিয়ে যে ক্যাসেন্ড্রা হচ্ছে গিয়ে ভবিষ্যৎবাণী দিতে পারতো। তো সে হচ্ছে বারবার করে বলে আগামীনকে যে তোমার সামনে অনেক বড় একটা বিপদ আছে, মানে বারবার করে হচ্ছে সতর্ক করতে থাকে, যেমন রেড কার্পেটে হাঁটতে না করে। কিন্তু ক্যাসেন্ড্রার যেমনই একটা মানে ভবিষ্যৎবাণী করার একটা আছে, মানে যোগ্যতা আছে, তেমনই তার আরেকটা হচ্ছে অভিশাপ ছিল যে তার ভবিষ্যৎবাণী কেউ বিশ্বাস করতো না। তো এইভাবে আগামীনন বিশ্বাস করে নাই এবং শেষ পর্যন্ত তার কথাই ফলে যায় এবং ক্যাসেন্ড্রাকেও হচ্ছে ক্লাইটেমেনেসটা মেরে ফেলে। এবং আরেকটা কাহিনী হয়, ক্লাইটেমেনেসটা যাই হচ্ছে আগামীননকে মারলো, তার বউ, তাকে আবার তার বড় ছেলে মেরে ফেলে। কারণ সে দেখে যে তার বাবাকে মেরে ফেলছে তার মা, এই জন্য সে আবার তার মাকেও মেরে ফেলে। তো এটা মূলত একটা খুবই এখন কাহিনী হচ্ছে কি, সবচেয়ে বড় কারণ যেটা, ক্লাইটেমেনেসটা কেন আগে থেকে এত প্রস্তুতি নেয়। ইভেন এটা এমনভাবে শুরু হয় যে ছাদে একটা ওয়াচম্যান থাকে, সেই ওয়াচম্যান বলতে থাকে যে এত বছর ধরে সে অপেক্ষা করতেছে, কবে সে দূরে একটু মশাল দেখবে এবং বুঝতে পারবে যে আজকে হচ্ছে ট্রোজানদের মানে ট্রয় নগরী জয় করতে পারছে গ্রিকরা এবং তারা ফিরে আসবে। এটা সে কবে বুঝতে পারবে, কবে এসে সে হচ্ছে তার রানীকে খবর দিবে এবং সে জানে যে তার রানী তারপর বড় একটা পদক্ষেপ নেবে। এরকম মানে একটা গম্ভীর একটা পরিস্থিতিতে শুরু হয়। তো এখন কথা হচ্ছে যে এই আগামীনকে মারার জন্য এত পরিকল্পনা কেন আগে থেকে এত চিন্তা ভাবনা করে রাখছে ক্লাইটেমেনেসটা। এর পেছনে সবচেয়ে বড় কারণ কয়েকটা আছে। একটা কারণ হচ্ছে কি, ক্লাইটেমেনেসটার বড় একটা মেয়ে ছিল,
ক্লাইটেমিনিস্টা এবং আগামেমনন দুজনেরই মেয়ে। নাম হচ্ছে, নামটা এখানে দেওয়া হয়নি, আচ্ছা, ইজিপ্টা নামের একটা মেয়ে ছিল তাদের। তো ওই যাই হোক, মানে তাদের হচ্ছে 3টা সন্তান ছিল, আগামেমনন এবং ক্লাইটেমিনিস্টা দুজনের মিলে 3টা সন্তান ছিল। তাদের মধ্যে যে বড় মেয়েটা, যখন আগামেমনন যুদ্ধে যাওয়ার সময় যেটা হয়, ওই তার যে তখনকার দিনে তো পালতোলা জাহাজে করে সবাই যাইতো, তাই না? তো ওই জাহাজটা হচ্ছে গিয়ে ঠিকভাবে, মানে হঠাৎ করেই বাতাস বইতেছিল না, কোনো একটা কারণে মানে গডেজ হচ্ছে গিয়ে ওদের উপর নারাজ হয়, সমুদ্রের যে দেবী সে। তো তাদের হচ্ছে মানে ঠিকভাবে তাদের যে যুদ্ধ জাহাজ ওটা ঠিকভাবে যাচ্ছিল না, আটকে যায়। তো ওই সময় আগামেমনন জানতে চায় যে কী করলে তার এই মানে অভিশাপ কাটবে, কী করলে সে ঠিকভাবে মানে যেতে পারবে সমুদ্রের ওপারে। তখন বলা হয় যে তার হচ্ছে মানে এই অভিশাপ কাটাতে হলে তার নিজের মেয়েকে হচ্ছে বলি দিতে হবে, নিজের মেয়েকে মানে মেরে ফেলে নদীতে ভাসিয়ে দিতে হবে, সাগরে ভাসিয়ে দিতে হবে গর্দান নিয়ে। তখন কি করে ওই আগামেমনন তার কাছে তার নিজের মেয়ে এটা কিন্তু তার কাছে বড় ব্যাপার ছিল না, তার কাছে তার অনারটা এতই বড় ছিল যে সে তার নিজের বড় মেয়েকে তখন ওরকমভাবে বলি দিয়ে সে চলে যায়। তো এই যে একটা ব্যাপার, ক্লাইটেমিনিস্টা কোনোভাবেই মানতে পারে নাই যে তার মেয়েকে, মানে সে বাবা হয়ে তার মেয়েকে এভাবে মেনে ফেললো। তার কথা হচ্ছে যে একটা বাবার, এই কারণেই মেইনলি হচ্ছে ওই ওকে এটা একটা কারণ, তবে আরও কারণ আছে, কয়েকটা কারণ বললাম তো, এটা একটা বড় কারণ যে তার মেয়েকে মেরে ফেলছে, সে তার মেয়ের হত্যার মানে তার কাছে মনে হয়েছিল যে অবশ্যই যে বাবা তার মেয়েকে মারতে পারে সে বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে আগামেমনন তার আবার একটা সৎ ভাই আছে, সৎ ভাই না অ্যাকচুয়ালি চাচাতো ভাই। তো চাচাতো ভাইয়ের সাথে হচ্ছে গিয়ে এই ক্লাইটেমিনিস্টা যে এত বছর ধরে বলে না শূন্যস্থান ফাঁকা থাকে না, এত বছর ধরে যে আগামেমনন এখানে নাই, সে তো ওইখানে গিয়ে একটার পর একটা নারীদের সাথে থাকতেছে। তো ক্লাইটেমিনিস্টা কি বসে থাকবে? সেও এখানে আরেকজনের সাথে পরকীয়া প্রেম জুটাইছে আর কি। তো সে হচ্ছে গিয়ে ওই যে তার চাচাতো ভাই আর কি, এবং চাচাতো ভাইই না শুধু, তাদের শত্রুও বলা যায়। তো যেহেতু অলরেডি তার একটা পরকীয়া প্রেমিকও আছে ক্লাইটেমিনিস্টার, এটাও একটা কারণ হইতে পারে, এটাও একটা বড় কারণ। তো মেয়ের হত্যার প্রতিশোধ, রিভেঞ্জ, এটা একটা ফ্যাক্ট। তারপর তার এই যে পরকীয়া প্রেম, এটা একটা ফ্যাক্ট। তারপর ওই যে আরেকটা মহিলাকে নিয়ে মানে ক্যাসেন্ড্রাকে নিয়ে মানে আগামেমননের যেই মানে প্রবেশ, এটাও একটা ফ্যাক্ট। সব মিলে এখানে আরেকটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে হেরিডিটারি গিল্ট। মানে এই আগামেমননের পূর্বপুরুষ একটা অভিশাপ পেয়েছিল যে তারা হচ্ছে হেরিডিটারি গিল্ট, মানে হচ্ছে নিজেরা ধ্বংস হওয়া, মানে নিজ পরিবারের মানুষের দ্বারাই সবাই ধ্বংস হবে, এরকম একটা গিল্ট পেয়েছিল। কারণ আছে এটার পিছনে আমার একটা ব্যাকগ্রাউন্ড, কারণ মানে আমরা স্পেসিফিকলি কোনটা বলতে পারবো না, কয়েকটা কারণ উল্লেখ করলে করা যায়। হ্যাঁ, 4টাই উল্লেখ করতে হবে। এবং আপনি বলবেন সবচেয়ে বড় কারণ বলবেন ওই তার মেয়েকে যে মানে রিভেঞ্জ, তার মেয়ের মার্ডারের রিভেঞ্জ, ক্লাইটেমিনিস্টার মেয়ের মার্ডারের রিভেঞ্জ। হ্যাঁ, কিলিং হার ডটার, এটা। সেকেন্ড হচ্ছে বলবেন যে তার ওই যে মানে যেই লাভের যে ব্যাপারটা, ইলিগাল যে রিলেশনশিপটা, হ্যাঁ, এক্সট্রাম্যারিটাল যে অ্যাফেয়ার, এই বিষয়টা। আরেকটা ব্যাপার বলবেন, 3 নম্বরে বলবেন হচ্ছে ওই যে ক্যাসেন্ড্রার যেই প্রবেশ, এটা। 4 মানে জেলাসি আর কি। আর 4 নম্বরে বলতে পারেন যে হেরিডিটারি গিল্ট। তবে হেরিডিটারি গিল্টটা খুবই ইম্পর্টেন্ট, যেমন এটা এইসব কারণ না হলেও ঘটতো এমন একটা বিষয়। কারণ এখানে আবার ছোট্ট একটা স্টোরি আছে, আমি একটা গল্পের মতো করে বলে দিই। আগামেমননের যে বাবা, হ্যাঁ, তার দাদা না জানো তার বাবা একটা কাহিনী করছিল কি, যে আচ্ছা আগামেমননের বাবাই মনে হয়, বাবা আর চাচা, ওই যে যার সাথে এখন তার বউ প্রেম করতেছে ওই লোকের বাবা এবং আগামেমননের বাবা, এরা দুজন ছিল হচ্ছে গিয়ে ওর দাদার 2 ছেলে। হ্যাঁ, তো উত্তরাধিকার সূত্রে আগামেমননের বাবাই হচ্ছে এই ক্ষমতার মানে রাজ্য, যেহেতু বড় ছেলে তো পায়, তাই না? তো বড় ছেলে সে হচ্ছে রাজত্ব পায়। তো ছোটো ছেলে এটা আবার মেনে নেওয়া সবসময় কঠিন হয় যে সে রাজত্ব পায় নাই, তাকে হচ্ছে অন্য একটা প্রদেশ দেওয়া হয়েছিল। তো এই লোক কী করে,
ওই আরেক ভাই সে হচ্ছে ইসেকে ওই যে তার বড় ভাইয়ের যে বড় ভাইয়ের বউকে সে সিডিউস করে, মানে এটা ইচ্ছাকৃতভাবে পালানো না, তার বড় ভাইয়ের বউকে সে হচ্ছে বলা যায় ধর্ষণ টাইপ করে আর কি। তো এই যে ব্যাপারটা, তার বড় ভাইয়ের বউয়ের যে মানহানি করলো এবং মানহানি করে সে পালিয়ে যায়। তো মানে সে তার প্রদেশে চলে যায়। কিন্তু এখন যেহেতু আগামনার বাবা হচ্ছে তখনকার প্রেজেন্ট রাজা ছিল, সে তো তার বউয়ের শ্লীলতা হালি বিষয়টা মানে এইরকম একটা যে অসম্মান এটা মানতে পারেনি। তো সে কী করে, সে হচ্ছে এটা রিভেঞ্জ হিসাবে অনেক বছর পর তার ছোটো ভাইকে হচ্ছে বলে, ইনভাইট করে তার রাজ্যে, যে তুমি আসো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আমার রাজ্যে আসো, আমরা একটু মানে একত্রিত হই। ছোটো ভাই সে অনেক বছর কেটে গেছে, সে মনে করে হয়তো বা বড় ভাই আসলে ক্ষমা করে দিচ্ছে, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, সে ডাকছে। ছোটো ভাই সে যায়, তার দুই ছেলেকে সাথে নিয়ে যায়। আচ্ছা, দুই ছেলেকে সাথে নিয়ে যায় না যেন। আচ্ছা, এখানে আরেকটু কাহিনী হচ্ছে কি, এই যে মানে দুই ছেলেকে সাথে নেয় না, এক ছেলে মনে হয় ওর ছেলেরা ওইখানেই ছিল, ও তো পালায় ওই ভাবিকে সিডিউস করে। তো ছেলে ওনাকে ইনভাইট করে যে ছোটো ভাইকে, আর সে কী করে, চাচা মানে বড় ভাই যেটা এই আগামনের বাবা, সে কী করে, তার যে দুই ভাতিজা ওইখানে আসে, মানে সেই ভাতিজা দুজনকে জবাই করে কেটে কুটে রান্না করে ওই মাংস দিয়ে আপ্যায়ন করে ওর ছোটো ভাইকে। তো এই ব্যাপারটা যখন এই ব্যাপারটা মানে এটা হচ্ছে কি পানিশমেন্ট, যে তার বউকে অসম্মান করেছে, তার পানিশমেন্ট হিসেবে সে তার দুই ছেলের মাংস তাকে খাওয়ায়, মানে দুই ছেলের মাংস দিয়ে তাকে আপ্যায়ন করে। বিষয়টা কতটা ভয়ঙ্কর চিন্তা করতে পারছেন? যখন এই ঘটনা আগামনের বাবা ঘটায়, তখন মনে হয় যে আগের ঘটনা মানে ভাবির সাথে মানে একটু যা করছে ওইটা মনে হয় যে কিছুই না, এমন একটা ব্যাপার হয়ে যায়। কারণ ছোট দুইটা বাচ্চা, ওরা কি আর বোঝে, ওরা তো ছোট মানুষ ছিল, তাদেরকে একদম হত্যা করে তাদের মাংস খাওয়ায়, তার বাপকে খাওয়ায় বলতে আপ্যায়ন করে, জানি না সে খাইছিল কি না, সে মনে হয় খায় নাই, সে মাংস রান্না করে আপ্যায়ন করা হয়েছিল। তখন সে মনে হয় বুঝতে পারে, কোনো কারণে সে হচ্ছে বুঝতে পারে যে এটা তার বাচ্চার মাংস, এবং সে তখন প্রচণ্ড রেগে যায়। কিন্তু তখন তো তার আসলে কিছু করার নাই, যেহেতু সে আগে একটা অন্যায় করছে এবং সে মানে ক্ষমতায়ও নাই, তার কিছু করার ছিল না। কিন্তু সে তখন বলে যায় যে আমি তো বিশ্বাস করেছিলাম যে তুমি ক্ষমা করেছো, তুমি আমার সাথে এত একটা বিশ্বাসঘাতকতা করলাম, আমাকে এত বড় একটা মানে আঘাত করলা, এর জন্য তোমাকে অভিশাপ দিয়ে গেলাম যে তোমার বংশ তুমি যেমন আমার ছেলেদেরকে নিজের হাতে মারছো, তারা তো তোমারই রক্ত, ভাতিজা তোমার, তাদেরকে তুমি মেরে ফেলছো, তাহলে তোমার মানে একটা অভিশাপ দিয়ে যায় যে তোমার বংশ তার নিজেরাই মরবে, নিজেদেরকে মারবে, এরকম একটা অভিশাপ দিয়ে যায়। এবং এই অভিশাপের কারণেই এই যে আগামীমন এভাবে মারা যায়, আগামীমনের বউ আবার তার ছেলের হাতে মারা যায়, এরকম করে আর কি, মানে একের পর এক মারা যেতে থাকে, ধ্বংস হয়ে যাওয়ার। হ্যাঁ। তো এইটাকে বলা হচ্ছে হেরিডিটরি গিল্ট, মানে কি বলে বংশগতভাবে আর কি, বংশীয়ভাবে একটা অভিশপ্ত বংশ। আর এই যে দেখেন, ওই যে লোক চলে গিয়েছিল ওর ছোটো ভাই আগামীমনের ছোটো চাচা আর কি, তো সেই লোকেরই একমাত্র জীবিত ছেলে ছিল, ওই ছেলে যেই ছেলের সাথে ক্লাইটোমেনেসটা প্রেম করত। বুঝতে পেরেছেন ঘটনা কোন দিক থেকে কোন দিকে গিয়েছে? আর এই যেখানে দেখেন কোরাস যে, আচ্ছা এই যে অ্যাজিস্থাসই হচ্ছে ক্লাইটোমেনেসটাস লাভার অ্যান্ড কাজিন অফ আগামেমনন, অ্যাজিস্থাস। হ্যাঁ, এবং এই অ্যাজিস্থাসই হচ্ছে ওই লোকের মানে আগামেমননের যে চাচা, তার একমাত্র সার্ভাইভিং সান। তো এই অ্যাজিস্থাসের যে আবার ক্লাইটোমেনেসের সাথে যে একটা পরকীয়া সম্পর্ক, এটার পিছনে কিন্তু তার রিভেঞ্জটাও থাকতে পারে, কারণ যেহেতু তার পরিবার ধ্বংস হয়েছে। ঘুরে ফিরে কাহিনী অনেক একটার সাথে আরেকটা সম্পর্কিত। হ্যাঁ, এটা মানে এই জন্য কি এগুলো হচ্ছে আপনি যদি একটু গল্পের মতো করে মাথায় জাস্ট ক্যাচ করে নিতে পারেন, তাহলে দেখবেন খুবই সহজ লাগবে, কিন্তু না হলে না খুবই পেঁচানো লাগবে, কারণ আপনি একটা স্টোরি না জানলে আরেকটা স্টোরি কিচ্ছু বুঝবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, মানে একটার সাথে এতটা কানেক্টেড যে আপনাকে দুইটাই
এত স্টোরি হলে আবার কম করে লিখতে গেলে আবার মানে অনেক লেখা চলে আসে। অনেক লেখা চলে আসে, মানে এটা হচ্ছে বললাম না যে আপনার মানে অনেক সহজ লাগবে, কারণ যদি আপনি একবার বুঝে যান যে কোনটার সাথে কোনটার কানেকশন বা স্টোরিটা পুরোপুরি আপনার মাথায় থাকে, সব ক্যারেক্টারগুলো মাথায় থাকে, তাহলে দেখবেন যে আপনি অটো যে কোনো কোশ্চেন অ্যান্সার খুব ভালোভাবে পারতেছেন এবং খুব বড় সড়ো করে লিখতে পারতেছেন। যেটা হবে ওই অ্যান্সার আবার নাম্বারটা খুব একটা বেশি দেয় না, অ্যাভারেজ একটা নাম্বার দিয়ে যায়। সহজ হলো এই স্টোরি মানে ড্রামা টাইপ গুলাতে নাম্বার কম দেয়। এটা তো পুরোটাই স্টোরি টাইপ বলা যায়, তবে বলা যায় না, অনেক সময় নাম্বার ভালোও দিতে পারে যদি আপনি ভালো করে প্রেজেন্ট করতে পারেন, ক্যারেক্টার্সগুলোর নাম ভালো করে লিখতে পারেন, তাহলে হচ্ছে অবশ্যই ভালো মার্কস পাবেন। আরেকটা ব্যাপার দেখেন যে কোরাসটা হচ্ছে গিয়ে আগামী মানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোরাসটাই হচ্ছে একের পর এক কাহিনিগুলো বলতে থাকে যে এখন কি হতে পারে, এখন কি হতে পারে, এই গল্পগুলো মানে বলতে থাকে। কোরাস কোরাস বলতে গেলে হচ্ছে যে একটা সঙ্গীতের মানে ব্র্যান্ড, মানে একটা দল, একটা দল, তারা হচ্ছে গিয়ে ওই যে বাংলা কিছু সিনেমা আছে না রহিম রুকমান টাইপ, ওইখানে দেখবেন যে গান গেয়ে গেয়ে কথা আগায়, হ্যাঁ ওই রকম যে একটা দল গোষ্ঠী, তারা হচ্ছে গিয়ে গান গেয়ে গেয়ে বলতে থাকে ঘটনা কি হয়েছিল বা কি হবে এরকম। কোরাস কোরাস এই বিষয়টা তো অনেক অনেক এতে উল্লেখ আছে, হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম ট্র্যাজেডির মধ্যেই কিংবা হচ্ছে বলতে পারেন ম্যাক্সিমাম গ্রিক এই যে মানে গ্রিক যেসব রাইটিংস আছে তার মধ্যে তো অবশ্যই আছে। মাইথোলজিক্যাল যেগুলো আছে সবগুলোতেই, হ্যাঁ যেমন ওই যে এডিপাস টেক্সট পড়েছেন ওটার মধ্যেও কিন্তু কোরাসের ছিল, কোরাস ম্যাক্সিমামটার মধ্যে আছে, ইভেন এই ক্লাসিক্সের প্রায় সবগুলোর মধ্যে কোরাস আছে। এবার দেখেন এই যে সামারিটা, এবার আমার মনে হয় যেহেতু আমি গল্পটা বলে দিয়েছি, এখন নিজেরা যদি একটু সামারিটা পড়ে ফেলেন খুব ভালো করেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমি এই স্টোরি দুটা সামারি মোটামুটি আমি পড়বো, প্লাস আপনি হচ্ছে এই দুইটা প্রশ্ন দেখবো। হ্যাঁ হ্যাঁ এগুলো সামারি পড়ে ফেলবেন,